বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। ক্লাসটি হবে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, তাদের বাঙালির দর্শন প্রাচীন ও মধ্যযুগ নামক সাবজেক্টটি থেকে। আর আজকের আলোচনার বিষয়টি হলো বাঙালির দর্শনের উৎপত্তি ও বিকাশ ধারা। ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকিনা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো গত ক্লাসে আমরা বাঙালির দর্শনের স্বরূপ নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এ দর্শনের উৎপত্তি এবং তার বিকাশ ধারাটা কীরূপ ছিল। অর্থাৎ বাঙালি দর্শনের উৎপত্তি ও বিকাশ ধারা আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন মূল আলোচনা শুরু করি। বাঙালি দর্শনের উৎপত্তি ও বিকাশ ধারা। আমরা জানি বাঙালির দর্শন হলো বাংলা ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসরত মানুষের জীবন দর্শন। আবহমান কাল থেকেই বাংলা ভূখণ্ডে বসবাসরত ছিল বহুজাতির সংমিশ্রিত এক মিশ্র জাতি। তাই বাঙালির দর্শনও একটি মিশ্র দর্শন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অর্থাৎ আস্তিক, নাস্তিক, জড়বাদী, ভাববাদী, আধ্যাত্মবাদী, মানবতাবাদী, সমন্বয়ী আত্মচিন্তা যেমন উপযোগবাদ, সমন্বয়ী দর্শন, ইসলামী ধারায় প্রভাবিত মরীবাদ বা সুফিবাদী চিন্তা ও ধ্যান ধারণা বাঙালির দার্শনিক চিন্তাকে সমৃদ্ধ করেছে। তবে জাতি হিসেবে বাঙালি সংকর হলেও ভাবের আদান প্রদান ও সমন্বয়ের মাধ্যমে বাঙালির মধ্যে একটি বিশেষ চিন্তাধারা গড়ে উঠেছে, যা তার নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর। বাঙালি কখনোই তার স্বকীয়তাকে, বাঙালি সর্বক্ষণেই তার স্বকীয়তাকে ধারণ করে। বাঙালি দর্শনের বিকাশের পর্যায়সমূহ। আসলে বাঙালি দর্শন উদ্ভব ও বিকাশ আলোচনা করতে হলে পর্যায়ক্রমে তিনটি যুগের বাঙালির দার্শনিক চিন্তাধারাকে আলোচনা করা প্রয়োজন। এগুলো হলো প্রাচীন যুগের বাঙালি দর্শন, মধ্যযুগের বাঙালি দর্শন ও আধুনিক বা প্রাচীন যুগের বাঙালি দর্শন। প্রাচীন যুগের বাঙালির দার্শনিক ধারা আলোচনা করতে গেলে যাদের দার্শনিক মত আলোচনা করা প্রয়োজন সেগুলো হলো অনার্যদের দার্শনিক চিন্তা চেতনা, আর্যদের দার্শনিক চিন্তা চেতনা, চার্বাক দর্শন, জৈন দর্শন, বৌদ্ধ দর্শন। আমরা এসব দার্শনিক মত আলোচনা করলে প্রাচীন যুগের বাঙালি দার্শনিক ধারাকে প্রথমেই আমরা অনার্যদের দার্শনিক চিন্তা চেতনা নিয়ে আলোচনা করব। আমরা জানি খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে আর্য জনগোষ্ঠী বঙ্গদেশে প্রবেশ করে। তবে আর্যদের আগে কোল, সরব, হাড়ি, ডোম, চণ্ডাল ইত্যাদি জাতিগোষ্ঠী এখানে বসবাস করত। এরাই বাংলার আদিপুরুষ। বাংলার ইতিহাসে এরা অনার্য জাতি নামে পরিচিত। অনার্যরা ইন্দ্রিয় প্রত্যক্ষে বিশ্বাসী ছিল, অর্থাৎ এরা ছিল বাস্তববাদী। আধ্যাত্মবাদী চিন্তা চেতনা এদের মধ্যে বিস্তার লাভ করতে পারেনি। অনার্যদের মতে ইন্দ্রিয় প্রত্যক্ষিত জ্ঞানই একমাত্র সঠিক। এরপরে আর্যদের দার্শনিক চিন্তা চেতনা। আর্যরা এদেশে প্রবেশ করে প্রত্যক্ষবাদ বা বাস্তববাদের পরিবর্তে বেদ উপনিষদ কেন্দ্রিক আধ্যাত্মবাদী চিন্তা চেতনাকে প্রতিষ্ঠা করতে থাকে। তাদের চিন্তাধারায় পারলৌকিক তথা সৃষ্টিকর্তার আধ্যাত্মবাদ ফুটে ওঠে। অর্থাৎ
তারা জগৎ ও জীবনের সাথে সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান বেদ উপনিষদ থেকে পাওয়ার চেষ্টা করে। মোট কথায় আর্যরা আধ্যাত্মবাদী চিন্তা চেতনাকে ধারণ করে। চার্বাক দার্শনিক মত। অনার্যদের লোকায়ত দর্শনের পথ ধরে চার্বাক দার্শনিক মত প্রতিষ্ঠা পায়, যা বাঙালির দর্শন বিকাশে ব্যাপক অবদান রেখেছে। চার্বাকরা ছিল চরম বাস্তববাদী। তারা প্রত্যাদেশ নির্ভর চিন্তাধারাকে বিনা বিচারে গ্রহণ না করে বরং স্বাধীন চিন্তাধারার পথ উন্মুক্ত করেছে, যা আধুনিক বাস্তববাদের বিকাশে সহায়ক ভূমিকা পালন। ঠিক একইভাবে জৈন ও বৌদ্ধ দার্শনিক মত। প্রাচীন বাংলায় এই জৈন ও বৌদ্ধ দার্শনিক মত ছিল বেদ বিরোধী। এরা বেদ বিরোধী হলেও নৈতিকতার ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধতার প্রকাশ করেছে। এ দুটি মতবাদ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করলেও আত্মার পুনর্জন্ম হতে নিষ্কৃতি লাভ করা বা মোক্ষ লাভ করা তাদের মূল উদ্দেশ্য ছিল। বৌদ্ধ দর্শনের অনাত্মবাদ আধুনিক পাশ্চাত্য দর্শনকে প্রভাবিত করেছে, যার প্রতিফলন আমরা পাই আধুনিক কালের পাশ্চাত্য দর্শনে ডেভিড হিউমের আত্মা সম্পর্কিত মতবাদে। এবারে আমরা আলোচনা করব মধ্যযুগের বাঙালি দর্শন। আমরা জানি মধ্যযুগে গোটা বিশ্বে ধর্মীয় চিন্তা চেতনা তথা আধ্যাত্মিকতা ব্যাপক প্রভাব বিস্তার করে। তারই ধারাবাহিকতায় বাঙালিদের মধ্যেও বৈষ্ণববাদ, বাউল তত্ত্ব, ইসলামী মনীবাদের উদ্ভব ঘটে, যা বাঙালি দর্শন বিকাশে এক নতুন ধারার প্রবর্তন করে। আসলে তাহলে আমরা এখন মধ্যযুগের সেই দার্শনিক ধারাগুলো জানার চেষ্টা করি। প্রথমেই বৈষ্ণববাদ। বৈষ্ণববাদ হলো বাংলার অতি প্রাচীন একটি ভক্তি ধর্মমত। বৈষ্ণব প্রেম তত্ত্ব এদেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ মতবাদ সন্ন্যাসীদের মাধ্যমে নদিয়া, ২৪ পরগনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী সহ বাংলার বিভিন্ন অঞ্চলের জনজীবন ও মনন সাধনায় ব্যাপক প্রভাব বিস্তার করে। এরপরে বাউল তত্ত্ব। বাউলবাদ বাংলায় উদ্ভূত ও অনুশীলিত একটি দেশজ মর্মীবাদ। বাউলরা দেহের ভিতরেই তার সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায় প্রেম ভক্তির মধ্য দিয়ে সাধনা করে। তারা বাংলার প্রকৃতিকে প্রাধান্য দিয়ে গানে গানে তাদের চিন্তা প্রকাশ করে। দেশীয় তত্ত্বধারা হিসেবে বাউল সাধকদের সাধন মর্মবাণী বাঙালি দর্শনকে সমৃদ্ধ করেছে। বাউল সাধকদের মধ্যে ফকির লালন শাহ, পাঞ্জু শাহ, দুদ্দু শাহ, হাসন রাজা, গোসাই গোপাল অন্যতম। এবারে ইসলামী মনীবাদ বা সুফিবাদ। ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি সহ আরব বণিকরা এদেশে আসলে এখানে ইসলামী রীতিনীতি তথা ইসলাম ধর্মের প্রসার ঘটতে থাকে। এ সময় ইসলামের একটি মর্মী ধারা এদেশে সুফিবাদ হিসেবে প্রতিষ্ঠা পায়। আর এই সুফিবাদী মর্মীবাদ বা সুফিবাদের বিদেশি প্রভাব থাকলেও এ মতবাদ যেভাবে দ্রুত প্রসার লাভ করে ও জনপ্রিয় হয়ে ওঠে, তাতে এটা বাঙালির দর্শনের একটি অবিচ্ছেদ্য মতবাদ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অর্থাৎ বাঙালির দর্শনে যোগ হয়েছে আরও একটি নতুন চিন্তা। এবারে আমরা আলোচনা করতে যাব আধুনিক যুগের বা সাম্প্রতিককালের বাঙালির দর্শন। আসলে আধুনিক যুগের বাঙালির চিন্তা চেতনা অনেকাংশে পাশ্চাত্য চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছে। আমরা জানি ১৭৫৭ সালে এদেশে ইংরেজ শাসন শুরু হলে বাঙালির চিন্তাধারা ব্যাপকভাবে ইংরেজদের দ্বারা প্রভাবিত হতে থাকে। এ সময় বাংলার কিছু কৃতি সন্তান ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলে তারা নিজস্ব গণ্ডিতে অবস্থান করেই প্রথাগত সমাজ ও ধর্মীয় সংস্কার করতে এগিয়ে আসে। ফলে শুরু হয় বাঙালি রেনেসাঁ। বাঙালির নবজাগরণ শুরু হয় রাজা রামমোহন রায়ের সময় হতে এবং
তা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু পর্যন্ত চলতে থাকে। বাঙালির নবজাগরণের অন্যতম ধারক ও বাহক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শ্রী অরবিন্দ, ইয়ং বেঙ্গলের উদ্যোক্তা ডিরোজিও প্রমুখ। এই সময় এদেশের মুসলিম সমাজেও রেনেসাঁর ছোঁয়া লাগে। 1926 সালে প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ এদেশের মুসলমানদের প্রকৃতি শিক্ষায় উদ্বুদ্ধ করতে এবং উদারনৈতিক দৃষ্টিভঙ্গি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিতি পায়। কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন প্রমুখ এই আন্দোলনের প্রবক্তা ছিলেন। বাস্তবে আধুনিক যুগের এই বাঙালি রেনেসাঁ বাঙালির জীবন দর্শনকে ব্যাপকভাবে সমৃদ্ধি প্রদান করে, কেননা এই নবজাগরণের প্রবক্তাদের অন্যতম লক্ষ্যই ছিল বাঙালি সমাজকে ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত করে সাম্প্রদায়িক অসাম্য দূর করে সার্বিক মানবতাবাদ প্রতিষ্ঠা করা, অর্থাৎ বাঙালি জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ প্রতিষ্ঠা করাই ছিল এই বাঙালি রেনেসাঁর ধারক ও বাহকদের অন্যতম লক্ষ্য। মার্ক্সবাদ বাঙালি দর্শনে মার্ক্সবাদী চিন্তা চেতনা একটি বিশেষ কার্যকরী এবং ব্যাপক আলোচিত চিন্তাধারা হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে। 1920 সালের দিকে বাংলায় মার্ক্সীয় দর্শনের আগমন ঘটে এবং তা দেশজ চিন্তাধারায় এক নতুন অধ্যায়ের সূচনা করে, যা পরাধীন বাঙালি জাতির মধ্যে বিপ্লবী চেতনার উন্মেষ ঘটায়। ডক্টর মানবেন্দ্রনাথ রায়, কমরেড মোজাফফর আহমেদ মার্ক্সবাদ প্রসারে ব্যাপক অবদান রেখেছেন। কাজী নজরুল ইসলামের লাঙ্গল পত্রিকা মার্ক্সবাদেরই প্রতিনিধিত্ব করেছে। সুতরাং বাঙালি দর্শনের বিকাশে মার্ক্সবাদী চিন্তা চেতনা ব্যাপক অবদান রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, বাঙালি দর্শনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে বহু আলোচনা থেকে এই কথা আমরা বলতে পারি যে এই বাংলা ভূখণ্ডে প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত যেসব চিন্তাধারার আবির্ভাব হয়েছে তার পুরোটাই হয়তো দর্শন চর্চা নয়, তবে এগুলোর মধ্য থেকেই বাঙালি দর্শনের মূল ভিত্তি বেরিয়ে এসেছে। বাংলায় প্রাচীন ও মধ্যযুগ ধর্মভিত্তিক আলোচনায় সমৃদ্ধ থাকলেও বাঙালি দার্শনিক চিন্তা চেতনায় আজ যে আধুনিকতার ছোঁয়া লেগেছে তা বাঙালির দর্শনের জন্য সুসংবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ। প্রয়োজনে এটাকে আরও বারবার দেখবে, শুনবে এবং এর উপরে বইয়ের সাথে মিল করে একটা সুন্দর নোট তৈরি করে প্রস্তুতি নেবে। খোদা হাফেজ। পরবর্তী ক্লাসে আবার কথা হবে।